শেখের বেটি হাসিনা বুবু কাউরে গনে না, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও কাউরে গনে না। রাশিয়ার পুতিন যেমন আন্তর্জাতিক অপরাধ আদালতের ইস্যু করা অ্যারেস্ট ওয়ারেন্টকে বলছে লাইক এ টয়লেট টিস্যু। সরাসরি আজকে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন যে ব্যাকআপটা কি চীন নাকি রাশিয়া, আসলে ব্যাকআপটা কোথায়? আসিফ মাহমুদ এই 20 কোটি টাকার অধিক বেশি ইনকাম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে। অবিলম্বে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহবুব আলম গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই বিশ্বাসঘাতকদের আর এই বাংলাদেশের মাটিতে কোনো জায়গা নাই। সাবেক দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমের দুর্নীতি তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে। সেই দুজনের পদত্যাগের পরপরই যখন আজকে তফসিল ঘোষণা করলো, তফসিলের পরে আমরা দেখছি যে ট্রেনে বলছেন যে 16 মাস ধরে তারা যে পরিমাণ সম্পদ বানিয়েছেন সেই সম্পদগুলো যেন অনতিবিলম্বে দুদক সেগুলো তদন্ত করে। এবং কাদের সিদ্দিকী বলেছেন হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করতে পারবেন না। আয়ুব খান পারে নাই, ইয়াহিয়া খান পারে নাই, আপনারাও পারবেন না। কাদের সিদ্দিকী আরো বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকীর এই দলটা গামছা মার্কার যে দল, সেই দল নির্বাচন করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে একটি শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া সম্ভব হবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির এই বোমা বিস্ফোরণ নিঃসন্দেহে সবকিছুর মোড় ঘুরিয়ে দিয়েছে। দেশে বিদেশে এই তফসিল মূলত অকেজো হয়ে গেল। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। অবিলম্বে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহবুব আলম এবং তার এপিএসদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর যদি গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ না করা হয়, এই দুর্নীতির লুটপাটের সঠিক তদন্ত এবং বিচার না করা হয়, তাহলে আমরা ছাত্র জনতা চুপচাপ বসে থাকবো না। কোনোভাবেই মাহবুব আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এই দুর্নীতির সুরাহা না করে নির্বাচন করতে পারবে না। এই বিশ্বাসঘাতকদের আর এই বাংলাদেশের মাটিতে কোনো জায়গা নাই। আজকে নির্বাচনের তফসিল ঘোষণা করবে, তার আগের দিন কালকে সাংবাদিকদের ডেকে নিয়ে তার ফিরিস্তি শোনালো 13 মাসের। কিন্তু ওই দুর্নীতির কথা আসলে কোন সাংবাদিকরা প্রশ্ন করলেও এড়িয়ে গেছে, তার কোনো সঠিক জবাব দিতে পারে নাই আসিফ মাহমুদ। আসলে আমি বলতে চাই যে আসিফ মাহমুদ তো নিজেই বলেছিল, আপনাদের মনে নাই যে জাতীয় নির্বাচনে একজন প্রার্থীর যদি নির্বাচন করতে হয় তার কমপক্ষে 15 থেকে 20 কোটি টাকা খরচ করতে হয়, বলে নাই? অবশ্যই বলেছে, আপনারা জানেন। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, নিশ্চয়ই এই 17 মাসে একজন উপদেষ্টার 20 কোটি টাকা সৎ পথে ইনকাম করার সুযোগ নাই। তাহলে সে এই 20 কোটি টাকার অধিক বেশি ইনকাম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তা না হলে নির্বাচন করতে পারে না সে। আমরা দুর্নীতি দমন কমিশনকে আজকের এই সভা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহবুব আলম এবং তার এপিএসদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর যদি গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ না করা হয়, এই দুর্নীতির লুটপাটের সঠিক তদন্ত এবং বিচার না করা হয়, তাহলে আমরা ছাত্র জনতা চুপচাপ বসে থাকবো না। আপনাদের আমি করবো না, অসম্মান করবো না। আপনাদের ওই জুলাই আগস্টের শেষ সময় হলেও ভূমিকা আপনাদের রয়েছে, কিন্তু আপনাদের এই ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ করেছে জাতির সামনে। দেশ আজকে আপনাদের যেখানে মাথার মুকুট করে রাখার কথা ছিল, সেইখানে পায়ের জুতা বানিয়ে রাখতে চায়। তারা দেখাতে চায় যে এই বিশ্বাসঘাতকদের আর এই বাংলাদেশের মাটিতে কোনো জায়গা নাই। ওই শেখ হাসিনার যেমন পতন হয়েছে, ঠিক এদেরও তার চেয়ে খারাপ পরিণতিতে পতন হবে যদি এই দুর্নীতি মুক্ত না করতে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। সংগ্রামী বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমরা বলতে চাই, দুর্নীতি দমন কমিশনকে আমরা আলটিমেটাম দিতে চাই, কোনোভাবেই মাহবুব আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এই দুর্নীতির সুরাহা না করে নির্বাচন করতে পারবে না। দুর্নীতি দমন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা ছাত্র জনতা আবারও রাজপথে নামবো, আবারও প্রয়োজন মতো গণ-অভ্যুত্থান করে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আজকে আমরা বাধ্য হয়েছি 17 মাসের তাদের কর্মকাণ্ড দেখে বাধ্য হয়েছি এইরকম একটা প্রোগ্রামের আয়োজন করা। আর নাহিদ, আসিফরা বলেছিল নতুন বন্দোবস্ত করবে, আমরা দেখলাম কি সময় এসে নতুন বন্দোবস্ত আসলে বলতে কি বুঝায় আমরা জানি না। আমরা বলবো, আমরা যারা তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে মামলার শিকার হয়েছি, সেই সময়কালে আমাদের নেতৃত্বকে সাথে প্রতারণা করেছে আসিফ মাহমুদ,
নাহিদ ইসলাম এবং মাহবুব আলম তারা ওই আন্দোলনের সাথে প্রতারণা করেছে। আমরা চেয়েছিলাম কি একটি বৈষম্যহীন সমাজ। বৈষম্যহীন সমাজ মানে কি? যেখানে সকলের সমান অধিকার থাকবে, খাদ্য বস্ত্র বাসস্থান সহ মৌলিক চাহিদা ভোগ করতে পারবে, রাষ্ট্র নিশ্চয়তা দিবে। আমরা ওই রকম একটা সমাজ চেয়েছিলাম। কিন্তু আমরা 17 মাস পরে এসে দেখলাম কি, যারা এই ক্ষমতায় যায়, যে যায় মক্কায় সে হয় হাতি, একটা কথা আছে না? এই হলো এই অবস্থা। আজকে 17 মাস হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা কেন দুর্নীতি দমন কমিশনার সামনে দাঁড়িয়েছেন। আমি বলবো, দুর্নীতি দমন কমিশনার সামনে দাঁড়িয়েছিলাম, আমরা মনে করেছিলাম দুর্নীতি দমন কমিশন হবে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যার উপর সরকারের কোন নগ্ন হস্তক্ষেপ থাকবে না, আমরা সেটা মনে করেছিলাম। কিন্তু আজকে 17 মাস পর এসেও আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনার নিশ্চুপ অবস্থায় রয়েছে, কাঠের পুতুল হয়ে রয়েছে সরকারের। কারণ এতগুলো অভিযোগ, এত অভিযোগ আমরা যদি দেখি, নাহিদ ইসলামের কথাই বলেন না, সে তো নতুন দল করেছে, তার ব্যাংকের অ্যাকাউন্টে কয় টাকা দেখিয়েছিল যখন সে বিদায় নিয়েছিল, আপনাদের মনে আছে না? আপনারা সাংবাদিক যারা, তারাই তো নিউজ করেছিলেন 10,000 টাকা ছিল। 10,000 টাকা দিয়ে এত বড় একটা পার্টি, যে পার্টি উদ্বোধন করেই তার কয়েকদিন করে কোটি টাকা খরচ করে ওই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টির আয়োজন করে, সেই টাকার উৎস কি দুর্নীতি দমন কমিশন কি জানে? আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা মনে করলাম ওটা কিংস পার্টি, কিন্তু কিংস পার্টি হলেও টাকার উৎস তো আসলেই জানতে হবে দুর্নীতি দমন কমিশনারকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, এদেরকে সবাই তো আমরা চিনি, আমাদেরই তো দুনিয়ার ছোট ভাই। আমরা যখন ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছি তখন তো তারাও ছিল, তারা যদিও দুনিয়ার ছিল, কিন্তু সকলকে তো আমি চিনি। আমি বলতে চাই একবারে 100% নিশ্চয়তা দিয়ে, মানে আজকে কোটি টাকার গাড়িতে সার্জিদ হাসনাত পাটোয়ারিরা ঘুরে বেড়ায়, আমি বলতে পারি এদের কাছে এখনো যে আপনারা খবর নেন হলপাড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায় চায়ের দোকানে এখনো তাদের কাছে বিল পাওনা আছে, আর আজকে তারা কোটিপতি। তাহলে দুর্নীতি দমন কমিশনের আসলে কাজ কি? আমি স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই। তাহলে এরকম দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠান তো আমাদের দরকার নাই। ঠিক সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, এখন আসি মাহবুব আর আসিফের ব্যাপারে। আপনারা জানেন দীর্ঘদিন আগে থেকেই আসিফের দপ্তর একটি দুর্নীতির দপ্তরে পরিণত হয়েছিল। যখন মহাজেম তার এপিএস ছিল, এপিএস কি তা তো আপনারা সবাই জানেন, রাজনৈতিক পিএস। এই মহাজেম যখন ছিল, কি সিন্ডিকেট গড়ে তুলেছে আপনারা সবাই জানেন। তার নামে প্রায় 300 কোটির উপরে টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে কি করা হলো? তাকে ওইখান থেকে অব্যাহতি দেওয়া হলো না, নিজে সরে আসলো। তারপরে দুর্নীতি দমন কমিশন কি করলো? তদন্ত করলো। সেই তদন্তের কতদূর আমরা জানতে চাই। সে দায়ভার তো কোনোভাবে ওই আসিফ এড়াতে পারবে না, কারণ সে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা তো সব জায়গায় শুনি, সাংবাদিকরাও শোনেন, অভিযোগের তো শেষ নাই। কিন্তু এবার সরাসরি নির্বাচনের তফসিল ঘোষণার দিনে বলতে শোনা গেল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যে সব দলকে যদি সুযোগ দেওয়া না হয় নির্বাচন করার, তাহলে তার দল নির্বাচন করবে না। অর্থাৎ এখন অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কৃষক শ্রমিক জনতা লীগ, বঙ্গবীর কাদের সিদ্দিকীর এই দলটা, গামছা মার্কার যে দল, সেই দল নির্বাচন করবে না। এরকম কি আরও দলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো? কি বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী? তিনি গতকালকে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন। কি বললেন কাদের সিদ্দিকী? ইত্তেফাকের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে সবাইকে নিয়ে নির্বাচন না হলে নির্বাচনে যাব না কাদের সিদ্দিকী। সেখানে বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনে অংশ নেবেন না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেছেন, বাংলাদেশের সবাইকে নিয়ে নির্বাচন হলে আমার গামছার দল নির্বাচনে যাবে, কিন্তু যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে বাদ দিয়ে শুধু বিএনপি, জামাত আর এনসিপিকে নিয়ে নির্বাচন হয়, তাহলে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। তার কথাতে স্পষ্ট, বিএনপি, জামাত, এনসিপিকে নিয়ে নির্বাচন মানে হচ্ছে যে আওয়ামী লীগ দেশের দুইটা বৃহৎ দলের একটা দল, যাদের বলা হয় যে 30 থেকে 40% জনসমর্থন রয়েছে, এবং সর্বশেষ গ্রহণযোগ্য যে নির্বাচন 2008-এর ডিসেম্বরের নির্বাচন, সেখানে আমরা দেখেছিলাম আওয়ামী লীগকে 48% ভোট পেতে। সেই 48% থেকে যদি ধস নেমে অনেক নিচেও নেমে যায়, আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরে 91 নির্বাচন থেকে শুরু করে 2008-এর ডিসেম্বর পর্যন্ত যে গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখেছি, 4টা নির্বাচন অন্তত গ্রহণযোগ্য, সেই 4টা নির্বাচনের একটাতেও আওয়ামী লীগ 30%-এর বেশি ভোট পায়নি। আওয়ামী লীগের ভোট 91 নির্বাচনের সব থেকে কম ছিল 31%। তারপর থেকে তাদের ভোট আমরা বাড়তে দেখেছি, 31 থেকে 37 হয়েছে, 37 থেকে 41 হয়েছে। 2001-এর নির্বাচনে তারা হেরে গিয়েছিল, কিন্তু 41% ভোট পেয়েছিল। 2008-এর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠের জয়ে তারা পেয়েছিল 48% ভোট। সেই ক্ষেত্রে
যদি অনেক কমও হয় তাও 91-এর 31%-এর নিচে আওয়ামী লীগের ভোট নামার কথা নয়, এমনটা অনেকে বলেন। এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনিও দাবি করছেন যে দেশের মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের, তিনি এটা একটু হয়তো বাড়িয়েই বলছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষের, তার মানে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে না পারাটা তিনি বলছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, তার মানে সংখ্যাগরিষ্ঠ বলতে তো অন্তত 51% ধরতে হবে, সেই 51%-এর সমর্থন তো আর আওয়ামী লীগের নেই। কিন্তু তাদের যে একটা বড় সমর্থন রয়েছে এটা তো আর অস্বীকার করার কোনো কারণ নেই, যদিও আমাদের প্রধান উপদেষ্টা সেটা স্বীকার করতে চান না। বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের যে লাখ লাখ সমর্থন আছেন সেটা তিনি বিশ্বাস করেন না। তার মানে সারা দেশে আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা জাস্ট হাজার হাজার, সেটা 99,999ও যদি হয় তবুও 1 লাখ না। টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী এই মন্তব্য করেছেন। কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না। এটা একটা দারুণ কথা। মানে শেখ হাসিনার অন্যায়কে যদি আপনি আওয়ামী লীগের উপরে চাপান কিংবা মুক্তিযুদ্ধের উপরে চাপান কিংবা বঙ্গবন্ধুর উপরে চাপান, সেটা কতটা ওয়াইজ ডিসিশন হবে সেটা একটা বড় ব্যাপার। শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না, এটাও বলেছেন তিনি, যেটা আমি বলছিলাম। শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না। আওয়ামী লীগ জন্ম দিয়েছেন মাওলানা ভাসানী, আওয়ামী লীগ জন্ম দিয়েছেন শামসুল হক। হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করতে পারবেন না, পারবেন না 3বার বলেছেন তিনি। আইয়ুব খান পারে নাই, ইয়াহিয়া খান পারে নাই, আপনারাও পারবেন না। কাদের সিদ্দিকী আরও বলেছেন, আমি যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে লালন করে বেঁচে থাকবো, আমি যতদিন থাকবো জয় বাংলা বলেই বেঁচে থাকবো। এই আব্দুল লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা কাদের সিদ্দিকীর বড় ভাই, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। এই যে দীপ্ত উচ্চারণ করলেন তিনি যে শেখ হাসিনার অন্যায়কে যদি আপনি আওয়ামী লীগের উপরে চাপান, বঙ্গবন্ধুর উপরে চাপান, মুক্তিযুদ্ধের উপরে চাপান, সেটা মানে শোভনীয় হবে না কিংবা সেটা গ্রহণযোগ্য হবে না। আমার মনে হয় যে সচেতন মানুষরা সেভাবেই মনে করেন, এবং সেভাবে মনে করেন বলেই আমরা প্রথম আলোর জরিপে দেখেছি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক, এই মানে শর্ত দিয়ে হলেও, কিছু কিছু মানুষ কিছু পার্সেন্টেজ তো শর্ত দেওয়ার কথা বলেছেন, সেই শর্ত দিয়ে হলেও 69.2% মানুষ কিন্তু চান আওয়ামী লীগকে এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক। যাই হোক, সে পথে তো আর সরকার যাচ্ছে না। সরকার মনে করছে যে আওয়ামী লীগকে বাদ দিয়েই গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা প্রত্যাশা করব যে সরকার গ্রহণযোগ্য নির্বাচনই করুক, যেন এই নির্বাচন পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তারা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের সম্মুখীন না হয় এবং বিদেশি নানা রকমের চাপে তারা পর্যদস্ত না হয়। কাদের সিদ্দিকী যেমন একেবারে স্টেট কার্ড বলে দিলেন যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে তারা নির্বাচন করবেন না। এই অবস্থান জাতীয় পার্টিরও হবে কিনা, জাতীয় পার্টি আগে এই অবস্থান ব্যক্ত করেছিল, 14 দলের হবে কিনা, সেগুলো হয়তো অল্প কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন এ মাসেরই 29 তারিখ। সুতরাং যা ঘটার, যা কিছু রাজনৈতিক পরিস্থিতির উত্থান পতন যা কিছু হবে, আমরা এ মাসের মধ্যেই ব্যাপারগুলো পরিষ্কার হতে পারবো। এরই মাঝে গত রাতে আমাদের মানে চোখে পড়েছে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা একটি মানে প্রেস বিজ্ঞপ্তি, আওয়ামী লীগের প্যাডে একটা প্রেস বিজ্ঞপ্তি তারা প্রচার করছেন, এবং সেই প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা হয়েছে। এর আগে সজীব ওয়াজেদ জয়কে আমরা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলতে শুনেছিলাম যে নির্বাচন যদি তাদেরকে করতে দেওয়া না হয় তাহলে নির্বাচন প্রতিরোধ করবে। আমরা কোনোভাবেই চাই না যে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক, দেশ অরাজকতার দিকে চলে যাক। প্রথম থেকেই বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে একটি শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া সম্ভব হবে না। তাকে আসলে ক্ষমতা থেকে নামাতে হবে, এবং সেটা করবে তারই জুলাই সন্ত্রাসের সঙ্গী সাথীরা। আমার এই দাবিকে ভুল প্রমাণের জন্য হলেও ডক্টর ইউনূস সরকারের বিএনপিপন্থী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যায়। গতকাল সন্ধ্যায় যখন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করছিলেন, তখনই রয়টার্স প্রকাশ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের একটি সাক্ষাৎকার, যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ খোলাখুলি বলেছেন যে তিনি আর এই দায়িত্ব পালন করতে চান না, এত অপমান আর তিনি নিতে পারছেন না। তিনি সরাসরি এ কথাটি না বললেও তার বক্তব্য আসলে এমনই। নির্বাচনের তফসিলের ঘোষণা রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ম্লান হয়ে গেছে, কারণ সাধারণ মানুষের আগ্রহ রাষ্ট্রপতির সাক্ষাৎকারে গিয়ে পড়েছে সবচেয়ে বেশি, এমনকি আন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়েছে। এমনিতেই আওয়ামী লীগবিহীন নির্বাচনে কারো আগ্রহ নেই, সবাই জানে যে নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে আর কে বিরোধী দল হবে। এরকম আগে থেকেই জানাশোনার নির্বাচনে মানুষের আগ্রহ থাকার কোনো কারণ নেই, যেমন ছিল না আওয়ামী লীগের আমলে হওয়া নির্বাচনগুলিতেও। কিন্তু এবার তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির এই বোমা বিস্ফোরণ নিঃসন্দেহে সবকিছুর মোড় ঘুরিয়ে দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে কখনোই ঘটনা প্রবাহ আলাদা আলাদা স্রোত নিয়ে চলে না, একটির সঙ্গে আরেকটি ঘটনা খুব জড়িত থাকে। ছোট বা বড় প্রতিটি সংকেত একে অন্যকে হয় গতি দেয়, না হলে ম্রিয়মান করে দেয়, অর্থাৎ কম বেশি একে অন্যের উপর প্রভাব ফেলে, গতি বদলে দেয়। তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার প্রকাশ হওয়া সেই ধরনের একটি মুহূর্ত, যাকে কাকতালও বলা যাবে না, আবার বলা যাবে না যে একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই। আপনারা কি বুঝতে পারছেন যে একটি অবৈধ সরকারের অবৈধ প্রধানের ইচ্ছা অনুযায়ী অবৈধ নির্বাচন কমিশন একটি নীল নকশার
নির্বাচনের তফসিল ঘোষণা করার পর যখন রাষ্ট্রপতি বলেন যে তিনি আর এই পদে থাকতে চান না, তাহলে গোটা রাষ্ট্র পরিচালনাটাই যে অবৈধ সেটা প্রমাণিত হয় কিনা? এখানে যা ঘটছে সেটাকে বুঝতে হলে দুটি সমান্তরাল বাস্তবতাকে পাশাপাশি ধরে দেখতে হবে আমাদের। একদিকে নির্বাচন আয়োজনের ঘোষণা, অন্যদিকে রাষ্ট্রপ্রধানের অস্বস্তি এবং স্পষ্ট অসন্তোষ। এই দুই বাস্তবতা একই দিনে সংঘর্ষে এসে যে বিরাট ঘটনা তৈরি করেছে তার রাজনৈতিক অর্থ পাঠ করার জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে যে রাষ্ট্রপতি অনেকদিন আগেই বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার হাতে নেই, ফলে এই সরকার অবৈধ এবং এই সরকারের অধীনে হওয়া নির্বাচনকেও কোনোভাবে বৈধতা দেওয়ার কারবারে রাষ্ট্রপতি আসলে থাকতে চান না। সেজন্য তিনি আগেভাগে জানিয়ে দিলেন এবং সেদিনই জানালেন যেদিন তফসিল ঘোষণা হচ্ছে। দেখুন, এই তফসিলকে অকার্যকর এবং এই তফসিলকে ভয়াবহ করে ফেলেছে ডক্টর ইউনূস নিজেই। তার দুই ছাত্র উপদেষ্টা তফসিল ঘোষণার আগেই তারা ঘোষণা দিয়ে বসে আছে তারা নির্বাচনে অংশ নেবে এবং ক্ষমতায় থাকা অবস্থায় তারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য নানা কাজ কারবার করেছে। সুতরাং তফসিল ঘোষণাটা আসলে এক ধরনের নাটক ছাড়া আর কিছু তো নয়। তফসিল ঘোষণার মাধ্যমে ইউনূস সরকারের লক্ষ্যটা কিন্তু স্পষ্ট, যে আন্তর্জাতিক চাপের সামনে একটি সাংবিধানিক রূপরেখা দাঁড় করানো, যেখানে দেখানো যে দেশ নির্বাচনের পথে এগোচ্ছে এবং প্রশাসন এখন নিয়মতান্ত্রিক কাঠামো মেনে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু এই ঘোষণার মধ্যেই যে বিতর্কটি অদৃশ্যভাবে লেগে আছে তা হলো প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত, যা নির্বাচনের প্রতিযোগিতা এবং বৈধতা দুটোকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক মিডিয়ায় এই তফসিল ঘোষণার পরে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার প্রায় প্রতিটি প্রতিবেদনে এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা, শেখ হাসিনার দলকে নির্বাচনের বাইরে রাখা, মুক্তিযুদ্ধের প্রথম প্রধান শক্তিকে নির্বাচনের বাইরে রাখা, দেশের প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা, এসবই ছিল হচ্ছে শিরোনাম। গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে 1.5 বছর ধরে ক্ষমতায় থাকা সরকার এমন এক নির্বাচনী আয়োজনের দিকে এগোচ্ছে যেখানে বৃহত্তম রাজনৈতিক দল অনুপস্থিত এবং এই অনুপস্থিতি ভোটার আচরণ থেকে রাজনৈতিক গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সবকিছুকেই প্রভাবিত করছে। এটাই ছিল দিনের প্রধান রাজনৈতিক গল্প এবং এই গল্প দেশের পত্রপত্রিকায় শুধু নয়, দেশের পত্রপত্রিকায় এই আলোচনা হয়নি, কিন্তু বিদেশের পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমি আপনাদেরকে এই কথা বলতে পারছি। আপনি রয়টার্স থেকে শুরু করে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস কিংবা দ্য হিন্দু, সবগুলোর বক্তব্য একেবারে হুবহু এক। আন্তর্জাতিক গণমাধ্যম যখন নির্বাচনের তফসিল নিয়ে এভাবে বলা শেষ করেছে, সঙ্গে সঙ্গে রয়টার্স প্রকাশ করেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের সাক্ষাৎকার। যে সাক্ষাৎকারে তিনি শুধু ব্যক্তিগত অসন্তোষ জানাচ্ছেন না, তার বক্তব্যে প্রকাশ পাচ্ছে যে রাষ্ট্রের ভেতর কর্তৃত্বের বিন্যাস বা লাইন অফ অর্ডার ভেঙে পড়েছে। অবৈধ ইউনূস সরকার কোনো কিছুর তোয়াক্কা না করেই দেশ শাসন করছে। দেশের নির্বাহী প্রধান 16 মাসে 14 বার বিদেশ সফর করলেও রাষ্ট্রপ্রধানের সঙ্গে একবারও সাক্ষাৎ করেননি। এটি কেবল একটি প্রোটোকল ভাঙা নয়, বরং রাষ্ট্রের একটি স্তম্ভকে ইচ্ছাকৃতভাবে নিস্তেজ করে দেওয়ার অভিযোগের মতোই এবং সংবিধানের লঙ্ঘন। তার সাথে যদি যুক্ত করা হয় যে বঙ্গভবনের কার্যক্রম সংকুচিত হওয়ার খবর এবং রাষ্ট্রপতি যে দাবি করেছেন তার প্রেস সেকশনকে বন্ধ করে দেওয়ার অভিযোগ, এগুলো মেলান না। এগুলো বিচ্ছিন্ন প্রশাসনিক ঘটনা নয়, এগুলো রাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্য নষ্ট হওয়ার একদম স্পষ্ট লক্ষণ। রাষ্ট্র কাঠামোটা ভেঙে পড়েছে। ডক্টর ইউনূস রাষ্ট্র কাঠামোকে ভেঙে তার উপর দাঁড়িয়ে উলঙ্গ নৃত্য করছেন। আমরা প্রশ্ন করতে পারি যে তফসিল ঘোষণার মুহূর্তে তফসিলের চেয়েও এই সাক্ষাৎকারটি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কারণ রাষ্ট্রপতির বক্তব্য নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে যে বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার চেষ্টা হচ্ছিল সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। নির্বাচন যতই ঘোষণা করা হোক, যদি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদেই অস্থিরতা দেখা দেয়, যদি রাষ্ট্রপ্রধান নিজেই বলেন তিনি কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছেন, অপমানিত হচ্ছেন, তবে নির্বাচনী কাঠামোর উপর আস্থার ভিত্তি দুর্বল হয়ে যায়। মানুষ তখন প্রশ্ন তো করবেই, একটি রাষ্ট্র যেখানে ক্ষমতার ভেতরকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে সেখানে নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব হবে বলেন? আরেকটু স্পষ্ট করে বলি, ইউনূস সরকার শুরু থেকে একটি জটিল ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। জুলাই সন্ত্রাস পরবর্তী পরিস্থিতিতে তারা জনপ্রিয়তার তরঙ্গে ভেসে গেলেও দেশ পরিচালনার ক্ষেত্রে একেবারে 0 নাম্বার পেয়ে ফেল করেছে। ওদিকে এর সঙ্গে যুক্ত হয়েছে নানা পক্ষের চাপ, প্রত্যাশা, ভিন্নমুখী শক্তির প্রক্রিয়াও সেই সঙ্গে তাদেরকে সামলাতে হচ্ছে, ইউনূস সরকারকে, দেশি বিদেশি বহু ধরনের চাপ। এই অবস্থায় রাষ্ট্রপতির মতো একটি আনুষ্ঠানিক কিন্তু প্রতীকীভাবে শক্তিশালী পদকে উপেক্ষা করা কিংবা তাকে প্রান্তিক করে রাখা নিশ্চিতভাবে দুটি উদ্দেশ্য পূরণ করে। এক, ক্ষমতাকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে ফেলা হয়েছে এবং ইউনূস সেটা করেছেন। দ্বিতীয়ত, রাজনৈতিক প্রতিপক্ষদের কাছে একটি বার্তা দেওয়া হচ্ছে যে সরকারই একমাত্র ক্ষমতার উৎস। কিন্তু এর বিপরীত দিকও আছে। যারা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে ভাবেন তাদের কাছে এটি উদ্বেগের, কারণ রাষ্ট্রপতির প্রকাশ্য অসন্তোষ তাই রাষ্ট্র ব্যবস্থাপনার যে চরম দুর্বলতা এবং অকার্যকারিতা তাকেই উন্মুক্ত করে, সেটা তো বোঝা গেছে। এবং ঠিক তফসিল ঘোষণার দিনই এগুলো সামনে এসে দাঁড়ানোতে রাজনৈতিক নাটকীয়তা আরো ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে দেশে বিদেশে এই তফসিল মূলত অকেজো হয়ে গেল।
এখন তফসিল এবং সাক্ষাৎকারকে যদি আপনি একসাথে মিলিয়ে পাঠ করেন তাহলে কি দেখতে পান? আমি কি দেখি বলি। নির্বাচনী ঘোষণা একটি ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা, যার মাধ্যমে ইউনূস একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে বলে ভাবছিল। তার মানে এই তফসিলের দিন থেকে কিন্তু তার নির্বাহী ক্ষমতা প্রায় শূন্য হয়ে যাওয়ার কথা, যদি স্বাভাবিক এবং গণতান্ত্রিক নিয়ম ধরি। যে অভিযোগে শেখ হাসিনার আমলে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়নি কেউ, সেই একই কারণে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের হাতে সরকার চালানোর দায়িত্ব দিয়ে ইউনূসের সরে যাওয়ার দরকার ছিল। কারণ ইউনূসের মতো রাজনৈতিক সরকার কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি কেউই কখনো ভাবতেও পারবে না, করে দেখানো তো দূরের কথা। কিন্তু ইউনূসের হাতে ক্ষমতা রেখেই নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। সরকার এর মাধ্যমে বলতে চেয়েছে যে তারা গণতান্ত্রিক ধারায় ফিরছে এবং জনগণই পরবর্তী ক্ষমতা নির্ধারণ করবে। কিন্তু রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বার্তাটা কিন্তু উল্টো। তিনি বলতে চাইছেন রাষ্ট্র তার স্বাভাবিক নিয়মে চলছে না, রাষ্ট্রপ্রধান নিজেই নিজেকে অকার্যকর মনে করছেন এবং নির্বাহী সিদ্ধান্তগুলো কোনো সাংবিধানিক আলোচনার মধ্য দিয়ে নয়, একক কর্তৃত্ব এবং সিদ্ধান্তে গৃহীত হচ্ছে। এই দুই বিপরীত বার্তা একই দিনে প্রকাশ পাওয়ার ফলে নির্বাচন নিয়ে যে স্বাভাবিক কৌতূহল এবং আলোচনার পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল তা মুহূর্তেই মেসাকার হয়ে গেছে, মুহূর্তেই সন্দেহে ঢেকে গেছে। একদিকে নির্বাচন ঘোষণা, অন্যদিকে সাংবিধানিক সংকট। এই দ্বৈত চিত্র নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর কালো মেঘ মানে মেঘের ছায়া ফেলেছে। অন্যদিকে আরেকটি সম্ভাবনা তৈরি হলো যে কোনো সময় হয়তো নির্বাচনের আগেই কিনা রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া কিংবা তিনি নিজেই পদত্যাগ করতে পারেন, মানে তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হতে পারে এই সাক্ষাৎকারের পরেই। মানে এটা তো একটা অপরাধ ডক্টর ইউনূসের কাছে, তাই না? মানে রাষ্ট্রপতির প্রেস অফিসকে যদি বাদই দেওয়া হয়ে থাকে তাহলে এই সাক্ষাৎকার রাষ্ট্রপতি কিভাবে দিলেন বলুন তো? নিশ্চয়ই তিনি কাউকে না জানিয়ে এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন। একজন বন্দী দশায় থাকা মানুষ যেভাবে পারেন সেভাবেই পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে চান, রাষ্ট্রপতিও তাই করেছেন। যদি সত্যি তাকে জোর করে সরিয়ে দেওয়া হয় অথবা তিনি নিজেই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তাহলে রাষ্ট্র একটি সাংবিধানিক শূন্যতার মুখে পড়বে। এই শূন্যতা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন প্রক্রিয়াকেও অনিশ্চিত করে তুলবে, কোনো সন্দেহ নেই। কারণ রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার একটি আনুষ্ঠানিক গ্যারান্টি। তাকে অকার্যকর দেখালে নির্বাচন কমিশনের স্বাধীনতা, সরকারি সিদ্ধান্তের বৈধতা এবং আন্তর্জাতিক আস্থার উপর বড় আঘাত আসবেই আসবে। সুতরাং রাষ্ট্রপতির পদত্যাগের ইচ্ছা শুধু ব্যক্তিগত ক্ষোভ বা সম্মানহানির ফল নয়, এটি রাষ্ট্রের গাঠনিক স্থিতিশীলতার উপর বিপর্যস্ত আস্থার প্রতিফলন। ব্যাপারটি আরো জটিল আকার ধারণ করে যখন দেখা যায় যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইতিমধ্যেই নির্বাচনী পরিবেশ নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তারা প্রশ্ন তুলছে সবচেয়ে বড় দল নির্বাচন করতে পারবে না, নির্বাহী এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে যোগাযোগ নেই, গণভোটের আয়োজন একই দিনে যুক্ত করে প্রক্রিয়াটিকে আরো জটিল করা হয়েছে। এই অবস্থায় নির্বাচন কি সত্যি একটি গণতান্ত্রিক অনুশীলন হিসেবে প্রতীয়মান হতে পারে? পারে না। তফসিল ঘোষণা তাই অনিবার্যভাবে রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রেক্ষাপটে ঢুকে গেল এবং এর রাজনৈতিক গুরুত্ব একদম জিরো হয়ে গেল। তফসিল একটি আনুষ্ঠানিক অগ্রগতি, কিন্তু রাষ্ট্রপতির সাক্ষাৎকার সেই অগ্রগতির ভেতরের ফাটলগুলোকে প্রকাশ্যে টেনে এনেছে। এই ফাটল যদি বড় হয় তাহলে নির্বাচনের নির্ধারিত সময় কি থাকবে, নির্বাচন হবে কিনা বা হলেও কি কতটা বিশ্বাসযোগ্য হবে, এসব প্রশ্ন সামনে আসবেই আসবে, এসে পড়ে গেছে। আগামী সপ্তাহগুলোতে আমরা কেবল এসব প্রশ্ন নিয়েই কথা বলতে থাকবো। দেখবেন আপনিও এসব প্রশ্নের উত্তর নিয়েই কেবল ভাবতে থাকছেন। কথা হবে আবারও, ভালো থাকুন। আমি বলেছিলাম নির্বাচন হবে না, নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। এখন দেখা যাচ্ছে আমার কথা ঠিক হবে বলেই মনে হচ্ছে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।